ওটা যেটা না প্রথমে সাকিব ভাইয়ের বিষয়ে একটু জানতে চাই, আপনি যে বিষয়টা বলতে চাচ্ছেন। আপনি একটা শুটিংয়ে আহত হয়েছিলেন, আহতর বিষয়ে যেটু বলতে চাই, সাকিব খান আপনাকে দেখতে যান এরকম একটা খবর আমরা শুনেছি। আচ্ছা, সেটা হলো সিনেমাটার নাম ছিল হলো এক মন একটা, শ্রদ্ধেয় সোহান রহমান সোহান ডিরেক্টর ছিল, নিয়াজ মৃত, উনি নিয়াজ দিয়েছে। ওই সিনেমাটার শুটিং আমরা করতেছিলাম আপনার 2012 সালে। 2012-তে আমরা করতেছি, তখন আপনার ওই যে দুর্ঘটনাটা ঘটে আমার শবে বরাতের নামাজের পরের দিন, মানে আসলে ওই দিন সারা বাংলাদেশ অফ ডে থাকে। ওই দিন আমাদের শুটিং করা মানে মানে টোটাল ডে প্যাক আপ ছিল, কেউ করবে না। তো সেই ক্ষেত্রে সাকিব ভাই শিডিউল দিল যে আগামীকাল শুটিং রাখো। তো যাই হোক, একটা গ্লাস জাম ছিল আনকনস্টেবল বিল্ডিংয়ে, আমাদের 4 নম্বর ফ্লোরে। তো ওই গ্লাসটা সাধারণত মানুষের পক্ষে ভাঙা সম্ভব ছিল না। তা আমি আমার ফাইট দিয়ে আমাকে যখনই বলতো কোনো স্ট্যান্ড শর্ট দিতে, তখন আমি যেটাই বলতাম আমি না বলতাম, মানে হ্যাঁ হবে তো হবে। তো গ্লাস জামটা দিলাম, দেওয়ার পর গ্লাস জামটা খুবই সুন্দর হয়েছে। এক পর্যায়ে দেখা গেলো গ্লাসটা ভেঙে যাওয়ার পরে আমার প্রায় আপনার 1 ফুটের মতো একটা গ্লাস ভেঙে আগে থেকে নিচে গাঁথা ছিল সোজা। তো তখন আমার পিঠটা ঢুকে আমার এখানটা ঢুকে এখানটা বের হয়। তো তখন আমাকে মানে সাথে সাথে নিয়ে যায় আমাদের সোহান ভাইটা, তখন একটা ছোট্ট একটা গাড়ি কিনেছিল। তো গাড়িটা কিনে ওই গাড়িতে করে আমাকে নিয়ে যায়, নেওয়ার পর মেট্রোপলিটন হাসপাতালে মহাখালী। ওইখান থেকে আমার ওনারা ডাক্তাররা ফেরত দেয় যে বাবা এখানে হবে না ভাই, আপনারা অন্য কোথাও চেষ্টা করেন। তখন ওনারা বললো যে আপনি মহাখালী বক্ষবিধি হাসপাতাল নিয়ে যান। তো নিয়ে গেল, ওইখানে অপারেশন করলো, ওইখানেও ফেল যে না। তো ওখান থেকে বলে দিল যে ডাক্তার বললো যে বাবা তোরে বাঁচানো সম্ভব হলো না, তোর গ্লাসটা বের করতে পারলাম না, আমাদেরকে মাফ করে দিস। তো চিন্তা করলাম যে একটা ডাক্তার যখন একটা রুগীকে বলে যে আমরা তোরে বাঁচাইতে পারলাম না, আমাদের মাফ করে দিস, তা তখন কিন্তু ওই রুগীটা কিন্তু আর কোনো আস্থা বা বেঁচে থাকার কোনো মানে কিছুই থাকে না। তো যাই হোক, তো শুটিং কিন্তু চলতেছে, আমি কিন্তু এখানে মৃত্যু সজ্জা, শুটিং কিন্তু অফ হয়নি, শুটিং চলতেছে। আর তখন আমাদের সাকিব খান মানে এখন আপনারা যাদেরকে মানে যারা বলতেছেন এখন সুপারস্টার কিং খান যুবরাজ যাই বলতেছেন, আমি এটা মনে করি না। আমি এরা সুপারস্টার কখনোই মনে করি না। এটাই যে উনি তখন কিন্তু আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট, এবং আমি ওনার এই শিল্পী সমিতির একজন সম্মানিত ভোটার। তো আমাকে তো মানে সে তো আমাকে একবার হলে অন্তত চোখের দেখা দেখতে যাওয়া উচিত ছিল, কিন্তু সে কিন্তু আমাকে দেখতে যান। অথচ মিজু আহমেদ তিনি তখন প্রেসিডেন্ট ছিল না। এই মিজু আহমেদ ভাই উনিও মৃত, ওনার জন্য ওনাকে আল্লাহ বেশ নজর করুন। যে মিজু আহমেদ ভাই কোন জায়গায় যেন শুটিং করতে 2 বেলা শুটিং করছে, সে তার শুটিং শেষ হচ্ছে সম্ভবত রাতের 12টা, সে মেকআপ টেকআপ উঠে দেয়, সে আমার 2:45 বা 2টার দিক দিয়ে সে আমাকে মেডিকেলে দেখতে যায়। এটা একটা ভালোবাসা, আন্তরিকতা। সাকিব খান আপনার জন্য কি করেছিল সেই বিষয়টা একটু যদি না, সাকিব খান তো এই বিষয়ে কিচ্ছুই করেনি। তখন বললাম না সকালে নামাজের পরের দিনের ঘটনা, তার মানে 15 দিন পর রোজা। তো যে কোনো মারফতে আমাকে সাকিব ভাইয়ের তরফ থেকে বা ওনার যে চাচাতো ভাই নাকি মনির ভাই নাকি যাই হোক বা যে কোনো আমাকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলো যে জুম্মনকে আসতে বলে অ্যাড্রেসে। তা আমি জিজ্ঞেস করলাম কেন। তা আমি আবার আমার যে কলিগ আছে বা আমার ফাইটের কাছে ওরা বলে যে তুমি আসো, তোমাকে হয়তো কিছু মানে সাহায্য সহযোগিতা করবে বা হেল্প করবে। তা আমি আসতে চাই না। তা আমি একটা সিএনজি নিয়ে আসলাম, আমার সাথে একজন নিয়ে আসলাম। তো ইফতার করলো 4 নম্বর ফ্লোরে মেকআপ রুমে। তো তখন ইফতার টিফতার করা শেষে তারা শুটিং শুরু করলো। তো সে কী করলো, ওনার ভাইকে দিয়ে আমাকে 2000 টাকা পাঠাইল। কে পাঠাইছে? সাকিব খান। উনি কিন্তু তখন আমাদের শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট, রানিং সভাপতি। তারপর সে আমি ওই সিনেমা যে সিনেমা আমি দুর্ঘটনা মানে মৃত্যু সজ্জা, সে ওই সিনেমার হিরো। এবং ওই দিন যদি সে শুটিংটা না রাখতো শিডিউলটা, হয়তো আল্লাহ না করুক আমার এই দুর্ঘটনা নাও হইতে পারতো। মানে ওই দিন উনি শুটিং রাখার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। তো তখনই কী করলো, আমাকে আমি জিজ্ঞেস করলাম এটা কী দিলাম। তা আমি ভাবছি কি হয়তো এই আমার সিএনজি ভাড়াটা দিতেছে আসা যাওয়া। আমার যেহেতু আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ ঝিঞ্জিরা, তা আমার ওইখান থেকে FTC আসতে সিএনজি ভাড়া মোটামুটি 500-1000 টাকা লাগবে আসা যাওয়ার ভিতরে। তাই আমি ভাবলাম সম্ভবত আমাকে গাড়ি জিজ্ঞেস করলে কী এটা সাকিব ভাই আপনাকে দিচ্ছে, আপনি নেন, আপনি চিকিৎসার জন্য। তখন আমি একটু খারাপ ভাষা গালাগালিও করছি, সেটা আমি এখন বলতে চাচ্ছি না। যে 2000 ফোকেন নিয়ে এই 2000 টাকা ওয়ারেন্টি দিয়ে কাকে দিয়ে? হ্যাঁ সাকিব খানকে দিয়ে দিই 2000 টাকা।
যে তুই একটা হিরো, তুই একদম আমাদের শিল্পী সমিতি রানিং প্রেসিডেন্ট, তুই তো আমাকে একটা নজর দেখতেও যাস না, তুই আমাকে নিজেই 4-5 বার ফোন দিয়ে আমাকে আনানোর পর সে আমাকে 2,000 টাকা সাথে। তো এটা কি আপনাদের কাছে মানে আপনাদের কি কীরকম মনে হয়? এই দুঃখটা আমার রয়ে গেছে। যাবো আমাকে দেশের বাইরে। এই ঘটনাটা ঘটছে আপনার 2012 সালে। 2012 সালে ঘটনা এখন আছে। এখন বলতেছি যে এতদিন মানে বলিনি বাকি এই প্রশ্ন মানে, আর আমি আপনার দেখতেও আমি কখনো মানে আমি কোনো চ্যানেল কোনো সময় আমি কখনো ইন্টারভিউ দিইনি। এই ইন্টারভিউ আমার এই ফার্স্ট টাইম করতেছে বা এই বিষয়টা। ওই 2000 টাকা তাহলে কি তার মন ছোট শাকিব খানের? আমি তো মনে করি মন ছোট কি মানে একটা সে ছোট লোক, তার মন ছোট না, ছোট লোক। যেমন আমরা একটা জিনিস জানি যেটা আমাদের মুরব্বীদের, আমাদের মা খালা দাদা দাদি এদেরকে শুনি যে আমরা এই মানে যারা নাকি ফকিন্নি থাকে মানে ফকির মানে ছোট মানে কিছু ক্যাটাগরি একটা ফ্যামিলি, ছোট ফ্যামিলি থাকে, যে ওই ফকিন্নিগুলি যখন একটু বড় লোক হয় তখন ওদের নেচারটা কিন্তু ওইখানেই থাকে। মানে এটা কি শাকিব খান? হ্যাঁ 100%। যে আমি মনে করি যে অল্প পানির মাছ যদি কখনো বেশি পানিতে আসে তখন সেই ক্ষেত্রে পানিটা ওই মাছটা কী করে উতাল পাতাল করে ওনার মানে মানে নজরটাই তো ছোট, সে কীভাবে আমাকে 2,000 টাকা দেয়। আপনি বর্তমান সময়ে শাকিব খানকে ছোট লোক বলছেন, কিন্তু সে কিন্তু বর্তমান সময় বাংলাদেশের মেগা স্টার বলা হয় তাকে। মেগা স্টারকে ধনীদের মধ্যে মানে এখন সেটা মেগা স্টারটা কে দিচ্ছে আমি তো এটা জানি না। সবাই তো আপনাদের যারা আছে মানে কারা মানে মেগা স্টার তো টাইটেলটা দিতে হলে তো আমি যতটুকু জানি যেহেতু একটা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি শিল্পী সমিতি আছে, পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি, এই 3টা সমিতির উপর তার কোনো সমিতি নেই। কেক কেটে বা ছাগল কেটে আছে না যে হ্যাঁ না কেন এটা কেন এটা কি আমাদের ওই প্রযোজক সমিতিতে বলছে যে উনি মেগা স্টার সার্টিফিকেট দিচ্ছে, পরিচালক সমিতি থেকে সার্টিফিকেট দিচ্ছে মেগা স্টার, শিল্পী সমিতি যে নাকি শিল্পী সমিতি সার্টিফিকেট দিচ্ছে যে মেগা স্টার, আপনি নিজে নিজে বললে তো হবে না। তুফান আমরা তো বলতেছি মানে তুফান সিনেমায় তাকে মেগা স্টারের রূপেই তাকে প্রকাশ করা হয়েছে এবং তার নামের পাশেও মেগা স্টার ছিল। হ্যাঁ সেটা ওনারা দিছে, হয়তো যেরকম কেউ হয়তো ভালোবেসে দিছে বা কেউ চামচামি করে দিতে পারে, আছে না? আপনি দেখেন একটা সময় গেছে আমাদের 2000 সালের পর থেকে 2002, 2004 বা 2005 আমাদের মনে হচ্ছে দীপজল ভাই যখন নাকি ভিলেনের অভিনয় করে, যে একটা সিনেমায় হিরোর গান থাকে একটা কিন্তু দীপজল ভাইয়ের গান থাকে 2-3 টাকা। তার মানে কি এটা? তার মানে অতি ভক্ত চোরের লক্ষণ। বিষয়গুলো এরকম যে এখন এই যে তারা যে মেগা স্টার দিচ্ছে বা সুপার স্টার ঠিক আছে, কে দিচ্ছে এই নাম? একজন ডিরেক্টর চাইলে কি একটা হিরোর নাম পরিবর্তন করে নাম দিতে পারে? একটা ডিরেক্টর, হ্যাঁ সেটা পারে অবশ্যই, সেটা আমি অবশ্যই। যেমন সে সাকিব ভাইয়ের নাম তো সাকিব খান না, ওনার নাম হলো মাসুদ রানা, যেটা আমরা ছোটোবেলা যে আমাদের শ্রদ্ধা আজিজদের যাবেন আমরা মাসুদ রানা নামে চিনতাম। পরে এক পর্যায়ে সোহান ভাই ওনারা মিলিতভাবে ওনার নামটা দিল সাকিব। না এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো শাকিল খান নামে হিরো ছিল, শাকিল খান রে ওনার নাম যখন শাকিল খান ছিল, শাকিল খানের নাম পরিবর্তন মানে তার নামের ধরন ধরেই তখন কিন্তু শাকিল খান অনেক বড় সুপারস্টার ছিল, অনেক ভালো তার ছবি চলতো, তার ধারাবাহিকে তার নামটা করানোর জন্যই আর কি তাকে শাকিব খান বানানো হয়েছিল। বিষয়টা এরকম কিনা? হতে পারে, কিন্তু নামটা দিচ্ছে একটা ডিরেক্টর, নামটা তার নিজের থেকে নিয়ে আসতে পারে বাইরে থেকে বা বাসাতে নিয়ে আসতে, বা তার আত্মীয় স্বজন কিন্তু দেয় না, নামটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির লোক এই দিচ্ছে। ইন্ডাস্ট্রির লোক যে রাহান রাফি, যেহেতু এই তুফান সিনেমার ডিরেক্টর রাহান রাফি তো তাকে মেগা স্টার বানিয়েছে, তাহলে আপনার কথা বলতে তো একজন ডিরেক্টর যদি নাম পরিবর্তন করতে পারে তাহলে আপনাদের সমস্যা কোথায়? না আমাদের সমস্যা কোথায় মেগা স্টার হিসেবে মানতে আপনাদের সমস্যা কোথায়? না আমাদের মানতে এখন আমার কথা হলো যে দিচ্ছে, কিন্তু উনি তো সিনেমা কয়টা করতেছে আপনি দেখেন, ওনার সিনেমা তো শুধু ঈদে রিলিজ হচ্ছে, আপনার রোজার ঈদ কুরবানি, তারপর আর কোনো সিনেমা। আর যে এখন যে সিনেমাগুলি ওনার রিলিজ হচ্ছে সেই লোকগুলি কিন্তু আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ডিরেক্টর নয়, ওনারা কিন্তু নাটকের বা মিডিয়ার ওইখানকার ডিরেক্টর, ওনারা সিনেমা বানাচ্ছে। তারপরে ওনারা হয়তো আমাদের শিল্পী মানে আমাদের এফডিসিতে পরিচালক সমিতির সদস্য পদ নিছে, ওনারা পরিচালক হয়েছে মানে চিত্র পরিচালক হয়েছে, কিন্তু ওনারা তো আসলে মানে জেনুইন তো আর আমাদের এই চলচ্চিত্র পরিচালক না, আমাদের পরে চলচ্চিত্র পরিচালক হয়েছে। তুফান সিনেমার সাথে যারা যুক্ত আছে তাদের একটা দাবি যে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি সিনেমার যে টাকা ইনকাম করেছে সেটা হলো তুফান সিনেমা, যেটা বেদের মেয়ে জ্যোৎস্না রেকর্ড রেখে বলছে না অবশ্যই না, আমি মনে করি বেদের মেয়ে জ্যোৎস্না ওয়ান পিসের বাংলাদেশের রেকর্ডের আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। আর আমার মনে হয় না যেমন, কারণ আমার এটার জন্য আমি এতই ভালোভাবে বলতে পারবো এই কারণে যে আমার জীবন লাইফের প্রথম সিনেমা দেখে আমি বেদের মেয়ে জ্যোৎস্না, সিনেমা কাকে বলে আমি জানি না, বেদের মেয়ে জ্যোৎস্না এটা সিনেমা বলে, এটা নায়ক বলে, এটা সিনেমা হল বলে, বেদের মেয়ে জ্যোৎস্নাটা আমি দেখছি। আমি মানে লোক জাগ হয়তো না,
আমরা ওই আপনার কি বলবো আমলে আপনার ছিল ভ্যান্স, স্কুলের ভ্যান্স আছে না কাপের, আমাদের এই যে পুরানডাঙ্গি মুন স্টার সিনেমা হল ছিল, লায়ন সিনেমা, সাবিস্তান, মানসী, চিত্রামহল, তখন আমরা বেঞ্চের উপরে বা জল চুকিতে বসে ছবি দেখতাম। বেদের মেজুস না এটা রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারবে না। এই সিনেমা আজ পর্যন্ত আপনার টেলিভিশন দেখতে পাচ্ছেন কখনো? ভাঙতে না পারার কারণ কি কি মনে হয় আপনার কাছে, যে কেন ভাঙতে পারবে না? কারণ তুফান সিনেমা তো অনেক সুন্দর হিট করেছে, তাদের দাবি তারা ইউরোপ, অস্ট্রেলিয়া, তারপর আপনার ইন্ডিয়া তো অনেক টাকা কামাচ্ছে। না ইন্ডিয়া কেন? আপনি কিছু নিউজ শোনেন না? আমি তো কয়েকটা সোশ্যাল মিডিয়া নিউজ শুনলাম যে আপনার ওইখান থেকে তারা ধিক্কার জানাচ্ছে। কোন জায়গা থেকে? কলকাতা থেকে, ইন্ডিয়াতে, মানে ধিক্কার জানাচ্ছে। আমি যে অনেকগুলি সোশ্যাল মিডিয়া, আমি অনেকগুলি নিউজ, অনলাইন নিউজ পড়লাম বা ফেসবুকে স্ট্যাটাস, যে আমাদের ইন্ডাস্ট্রির লোক অনেক স্ট্যাটাস দিয়েছে, দেখলাম যে যেটা মনে কথা যে আসলে ইন্ডিয়া ফাড়ায় ফেলবে, আসলে তো না। একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্ডিয়ান লোকরা এমন একটা ব্যক্তি যে তারা তাদের নিজেদের পণ্য ছাড়া অন্য দেশের কোনো পণ্য ব্যবহার করবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কারণ আমি এই ঈদের পরের দিন আমি কলকাতায় গেছি, আমি এক সপ্তাহ থেকে গেছি, আমি দেখে আসছি যে কোনো পণ্য, আমি একটা কোকা কোলা চাইলাম, আমি পাইলাম না কোকা কোলা, বাধ্যতামূলক থামসা কি নামে একটা ওদের যে ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড, ওটা খেতে হলো। আমি কিছু কসমেটিক নিতে চেয়েছি আমার ফ্যামিলির জন্য, আমি পাইলাম না, শুধু ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের নিতে হলো। আচ্ছা, এখানে একটা বিষয় যে আপনি বলছেন যে শাকিব খান সেটা কলকাতা ভালো চলে না, এরকম একটা নিউজ কিন্তু তার মানে লাইভ আসছিল সম্ভবত, ফেসবুক পেজে উনি শেয়ার দিয়েছিলেন এবং সেখানে অনেকে বলতে ইয়েস খান হিংসা বশবর্তী হয়ে না এটা হিংসা না। আমি কিন্তু যে এত